एक ऐसा मेडिकल कॉलेज बनाया है, आप देखेंगे तो राष्ट्रपति भवन शायद अच्छा न लगे, जहाँ बच्चे पढ़ेंगे, जहाँ प्रधानमंत्री जी बैठे हैं उस जैसा हो। ইতিহাসের একটা অধ্যায় চোখের সামনে কি মুছে যেতে চলেছে। হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন আজ কি বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছে। উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তৈরি হওয়া বাস্তব বিতর্ক। 2024 সালের জুলাই মাসে রামপুরে ডেভেল পয়েন্ট ও 13টি বিশ্ববিদ্যালয়ের 38টি ভবন ভেঙে ফেলার নির্দেশ জারি করে। অভিযোগ, এই ভবনগুলোর অনুমোদিত নির্মাণ নকশা নেই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আমরা আইনি পথে লড়ব। প্রশাসনও আগেভাগে আদালতে কোকেভিয়েট দাখিল করেছে। অর্থাৎ এই লড়াই এখন শুধু একটা বিশ্ববিদ্যালয়ের নয়, এটা আইন, প্রশাসন, শিক্ষা আর হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে ঘিরে একটা প্রশ্ন। কিন্তু এই বিশ্ববিদ্যালয় কি শুধু একটা প্রতিষ্ঠান, নাকি এর পেছনে আছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, রাজনীতি, বিতর্ক আর বহু বছরের আইনি সংজ্ঞা? আজকের ভিডিওটিতে আমরা কোনো পক্ষ নেব না, আমরা শুধু দেখব ইতিহাস কি বলে, সরকারি নথি কি বলছে, আর আদালতে এখন পর্যন্ত ঠিক কি ঘটেছে। কারণ এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে একজন স্বাধীনতা সংগ্রামীর স্বপ্ন দিয়ে। এটা কোনো কল্পনা নয়। 2024 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের রামপুরে সত্যি একটা নোটিশ জারি করা হয়েছে। একটা চলমান বিশ্ববিদ্যালয়ে 38টা ভবন ভেঙে ফেলার নোটিশ, যেখানে এখনো পরীক্ষা হচ্ছে, যেখানে এখনো হাজার হাজার ছাত্রছাত্রী হোস্টেলে থাকছে। প্রশাসন বলছে দুটো বিল্ডিং পরে 38টা বিল্ডিং এরই নাকি অনুমোদিত নকশা নেই। 20 দিনের মধ্যে ভবন খালি না করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই সেগুলো ভাঙতে বাধ্য হবে, না হলে প্রশাসন নিজেই বুলডোজার পাঠাবে। আর ঠিক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর প্রশাসনও আগে থেকেই আদালতে একটা কোপ দাখিল করেছে, যাতে কোনো স্থগিতাদেশ দেওয়ার আগে তাদের কথা শোনা হয়। মানে দুই পক্ষ জানে লড়াইটা এবার আদালতেই হতে চলেছে। প্রশ্ন হলো, একটা বিশ্ববিদ্যালয় যেটা তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামী এক নেতার স্বপ্ন থেকে, সেটাই আজ কেন বুলডোজারের ছায়া দাঁড়িয়ে? এটা কি শুধু বেআইনি নির্মাণের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর রাজনৈতিক সংঘাত? আজকের ভিডিওটিতে আমরা কার পক্ষ নেব না, কাউকে দোষী বা নির্দোষ বলবো না, শুধু দেখবো ইতিহাস কি বলে, সরকারি নথিতে কি লেখা আছে, আর আদালতে এখন পর্যন্ত ঠিক কি ঘটেছে। কারণ এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে একজন মানুষকে দিয়ে, যার নাম আজও ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, মৌলানা মোহাম্মদ আলী জওহর। 1878 সালে 10 ডিসেম্বর উত্তরপ্রদেশের রামপুরে জন্ম নেন মোহাম্মদ আলী জওহর। উচ্চশিক্ষার জন্য তিনি যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই সময় যা খুব কম ভারতীয়দের পক্ষেই জুট, কিন্তু বিলেত থেকে ফিরে তিনি বিলাসী জীবন বেছে নেননি। তিনি সাংবাদিকতা শুরু করেন। ইংরেজিতে কমরেড আর উর্দুতে হামদর্দ নামে পত্রিকা প্রকাশ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লেখার জন্য তার পত্রিকা বন্ধ হয়ে যায়। তাকে বারবার গ্রেফতার করা হয়, তবু তিনি থামেননি। তিনি খিলাফত আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। জামিয়া মালিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতাদের অন্যতম হিসাবেও তার নাম আছে। জীবনের শেষ দিকে অসুস্থ শরীরেও লন্ডনের গোলটেবিল বৈঠকে গিয়ে তিনি বলেছিলেন, তিনি চান তার দেশ যেন স্বাধীন হোক, নয়তো অন্তত তাকে যেন একটা স্বাধীন দেশের মাটিতে সমাহিত করা হয়। কিছুদিন পরে 1931 সালে লন্ডনে তার মৃত্যু হয়। তাকে সমাহিত করা হয় জেরুজালেমে। বহু বছর পর তার আবেদনকে সম্মান জানিয়ে তার নামেই তৈরি হয় একটা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয় কিভাবে তৈরি হলো, আর আজ কেন সেটাই দেশের সবচেয়ে আলোচিত বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে? 2005 সাল থেকে 2006 সাল উত্তরপ্রদেশের রাজনীতিতে তখন সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা আজম খান একটি বড় স্বপ্ন দেখেন, এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষার সুযোগ পাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের আমলে উত্তরপ্রদেশের বিধানসভায় আইন পাশ হয়, আর মৌলানা মোহাম্মদ আলী জওহর ট্রাস্টকে রামপুরে প্রায় 173 একর জমি বরাদ্দ করা হয় বিশ্ববিদ্যালয় তৈরির জন্য। এরপর শুরু হয় বিশাল নির্মাণ কাজ। একাডেমিক ব্লক, হোস্টেল, লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, একটা সম্পূর্ণ আবাসিক ক্যাম্পাসের রূপ নিতে থাকে গোটা এলাকা। বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী বিজ্ঞান, মানবিক, আইন, শিক্ষা, প্রকৌশল, নার্সিং, ফার্মেসি ও কৃষি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে শুরু করেন। বাইরে থেকে দেখলে এটা এক সফল গল্প, কিন্তু নির্মাণ যত এগিয়ে যায় ততই বাড়ছে কিছু প্রশ্ন। এই জমি কি পুরোপুরি আইন মেনে ব্যবহার হচ্ছে? জমি বরাদ্দের শর্ত কি মানা হচ্ছে? সেই প্রশ্নগুলো থেকে শুরু হয় দীর্ঘ বিতর্ক, তদন্ত আর আইনি লড়াই। সরকারের বক্তব্য ছিল ট্রাস্টকে যে শর্তে জমি দেওয়া হয়েছিল তার একাংশ লঙ্ঘিত হয়েছে। সবচেয়ে বড় বিতর্কের একটা কেন্দ্রবিন্দু ছিল ক্যাম্পাসের ভিতরে একটা মসজিদ নির্মাণ। সরকারের যুক্তি ছিল জমি বরাদ্দ হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য, ধর্মীয় স্থাপনার জন্য নয়। ট্রাস্টের বক্তব্য ছিল ক্যাম্পাসে বসবাসকারী ছাত্রছাত্রীদের ধর্মীয় প্রয়োজন মেটাতে মসজিদ তৈরি হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় ট্রাস্টের বিরুদ্ধে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে ট্রাস্ট সুপ্রিম কোর্টে আপিল করে, আর সেই আপিলের চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্টভাবে জানা যায়নি। রামপুরের ডেভিল পয়েন্ট অথরিটি বা আরডি এর তদন্তে উঠে আসে ক্যাম্পাসের 40টা ভবনের মধ্যে মাত্র 2টার অনুমোদিত নির্মাণ নকশা আছে, বাকি 38টারই নেই। এই তদন্তের ভিত্তিতে 2024 সালে 15 জুলাই উত্তরপ্রদেশের নগর পরিকল্পনা ও উন্নয়ন আইনের 27(1) দ্বারা একটা আদেশ জারি হয়। 20 দিনের মধ্যে অনুমোদিত নির্মাণ স্বেচ্ছায় সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে আরডিএ স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সময়ে না সরালে তারা নিজেরাই ভাঙার কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজম খানের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছে, জমি সংক্রান্ত অভিযোগ থেকে শুরু করে প্রশাসনিক অনিয়মের অভিযোগ পর্যন্ত। তবে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, মামলা দায়ের হওয়া আর আদালতে দোষী সাব্যস্ত
হওয়া এক জিনিস নয়। এবছরের শুরুর দিকে আজম খান এবং তার পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় পরিচালনকারী ট্রাস্টের বোর্ড থেকে সরে দাঁড়ান। এই পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর অভিযোগ সরকারের এই পদক্ষেপ বেছে বেছে নেওয়া হচ্ছে কারণ এটা আজম খান আর সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত একটা প্রতিষ্ঠান। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য আইন সবার জন্য সমান আর অনুমোদিত নির্মাণ ভাঙ্গা একটা রুটিন প্রশাসনিক পদক্ষেপ মাত্র। এই দুই বিপরীত দাবির মধ্যে এখন এই মামলা দাঁড়িয়ে আছে। 2024 জুলাইয়ে 38টা ভবন ভাঙ্গার নোটিশ জারি হওয়ার পর আরডিএ আগেভাগেই এলাহাবাদ কোর্টে একটা কোকিপিয়েট দাখিল করে। এর মানে সহজ, আরডিএর আশঙ্কা ছিল জোহর ট্রাস্ট বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই আদালতে গিয়ে স্থগিতাদেশ চাইবে, তাই তারা আগে থেকেই আদালতকে জানিয়ে রাখে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আগে যেন তাদের আইনজীবীদেরও কথা বলার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আদালতে চূড়ান্তভাবে চ্যালেঞ্জ দাখিল করেনি, কিন্তু দুই পক্ষ বুঝে গেছে লড়াইটা এবার এলাহাবাদ হাইকোর্টেই হবে। এরই মধ্যে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। কারণ তাদের প্রশ্নটা খুব সহজ, আমার পড়াশোনার কি হবে, আমার ডিগ্রির কি হবে। কিছু সংবাদ মাধ্যম এবং বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, একটা বেআইনি নির্মাণের অভিযোগ থাকলে কেন প্রথমে ভাঙ্গার পথে যাওয়া হলো? আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হলো না কেন? বিশেষত যেখানে উত্তরপ্রদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এমনিতেই সীমিত সুযোগের মধ্যে চলছে। অন্যদিকে প্রশাসনিক পক্ষের যুক্তি, অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ তা যে প্রতিষ্ঠানেরই হোক না কেন আইন অনুযায়ী ভাঙ্গা যেতে পারে। ভারতের আদালতে অতীতে এমন বহু মামলা দেখিয়েছে যে প্রশাসনিক অনিয়মের শাস্তি দিতে গিয়ে যেন নিরীহ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অযথা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখা হয়। তাই চূড়ান্ত রায় যাই হোক, ছাত্রছাত্রীদের স্বার্থ একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে থাকবে। এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারে না এলাহাবাদ হাইকোর্ট শেষ পর্যন্ত কি রায় দেবে। যদি আদালত প্রশাসনের সিদ্ধান্ত বহাল রাখে, ভাঙ্গার প্রক্রিয়া এগিয়ে যেতে পারে। যদি আদালত বিশ্ববিদ্যালয়ে যুক্তি গ্রহণ করে, প্রশাসনকে নতুন করে ভাবতে হতে পারে। এই মুহূর্তে কাউকে বিজয়ী বা পরাজয়ী বলার সময় আসে, কারণ মামলা এখনো বিচারাধীন। আজ যারা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বলেছেন তাদের যুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আর হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রক্ষা করা উচিত, আর যারা প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তাদের যুক্তি আইনের ঊর্ধ্বে কেউ নেই। এই দুই যুক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে একটা চূড়ান্ত উত্তরটা কোনো ইউটিউব ভিডিও দেবে না, কোনো রাজনৈতিক বার্তাও নয়, উত্তর দিবে আদালত। আজকের ভিডিওটা দেখে আপনার কি মনে হয়, এই ধরনের মামলায় বেশি গুরুত্ব কার পাওয়া উচিত, আইনের কঠোর প্রয়োগ নাকি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা তথ্যবহুল মনে হলে একটা লাইক করুন, আর এমন নিরপেক্ষ ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।